আমরা দেখতে পাই এই বাংলাদেশের বর্তমান যশোর জেলা শার্শা উপজেলা পাটবাড়ি যে জায়গায় নামাচার্য শ্রীল হরিদাস ঠাকুর লক্ষ্যহীরা বারবনিতাকে উদ্ধার করেছিলেন। আপনারা যেন এই অপ্রাকৃত ধামটি দর্শন করতে গিয়েছেন, দেখবেন ধামে প্রবেশের একেবারে ফটকের পাশেই একটি বৃক্ষ রয়েছে, তমাল বৃক্ষ। এই বৃক্ষটি অনেক প্রাচীন, 500 বছরের অনেক উপরের বৃক্ষ। এই বৃক্ষের একটা ইতিহাস আছে, এখনো সেই বৃক্ষটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছেন। এই বৃক্ষের ইতিহাসের সঙ্গে আমাদের কৃষ্ণ আছেন কৃষ্ণ কথায়। কৃষ্ণ কথা যেখানে, গৌর কথা যেখানে কীর্তিত হয়, ভগবান যে সেই জায়গায় অবস্থান করেন তার একটা প্রকৃষ্ট আমরা প্রমাণ খুঁজে পাবো এই লীলাটির মাধ্যমে। তখন জগাই মাদাই উদ্ধার হয়ে গিয়েছেন, কাজী উদ্ধার হয়ে গিয়েছেন। জগাই মাদাই উদ্ধার হয়ে তাদের নামকরণ করা হলো জগন্নাথ আর মাধব। লক্ষ নাম জপ না করে তারা জল গ্রহণ করতেন না। রাঢ়ী ও ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে এমন কোনো খারাপ কার্য নেই যে তারা করেননি, কিন্তু গৌর নিতাইয়ের অপ্রাকৃত কৃপায় তারাও পরম বৈষ্ণব হয়ে গিয়েছেন। কথা শ্রবণ করতে হবে কায় মনোবাক্যে। প্রসাদ যারা বিতরণ করছেন, অনুরোধ রইল হট্ট গন্ডগোল করা যাবে না, একসঙ্গে দুই কার্য হয় না। হয়তো প্রসাদ বন্ধ রাখুন, নইলে কথা বন্ধ রাখুন, বা প্রসাদ যদি বিতরণ হয় কথা বলা যাবে না। কৃষ্ণ কথার একটা পরিবেশ প্রয়োজন। অনুষ্ঠানটা মঙ্গলের জন্য, লোক দেখানোর জন্য নয়। ভালো করে শ্রবণ করতে হবে, নতুবা মঙ্গলের পরিবর্তে অমঙ্গলই আমাদের হবে। জগাই মাদাই উদ্ধার হয়ে জগন্নাথ মাধব নামকরণ পেয়েছেন তারা গৌর সুন্দরীর কৃপায়। জগাই মাদাই তখন উদ্ধার হয়ে গিয়েছেন, কাজী উদ্ধার হয়ে গিয়েছেন। 11 জন পার্ষদ নিয়ে নামাচার্য শ্রীল হরিদাস ঠাকুর, তৎসঙ্গে আরো 10 জন পাটবাড়িতে তখন তারা কৃষ্ণ লীলায়, কৃষ্ণ ভাবনায়, কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে আছেন। ঠিক সেই সময় অদ্বৈত আচার্য, যিনি গৌরানা ঠাকুর নামে জগতের বুকে ভূষিত, যে অদ্বৈত আচার্য যদি জগতে না আসতেন তাহলে আমরা কলিহত জীব, আমরা প্রেম পুরুষোত্তম গৌর সুন্দরকে জগতের বুকে পেতাম না। নয়ন জলার তুলসী পত্রের মূল্য কতটুকু জগৎ জীবীকে দেখিয়ে দিয়েছিলেন। চৈতন্য চরিতামৃত যারা পড়েছেন, সেই চৈতন্য চরিতামৃতে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ দেখিয়ে দিলেন কৃষ্ণের প্রতিজ্ঞা এক আছে পূর্ব হইতে। কবিরাজ গোস্বামীপাদ কি সুন্দর বলেছেন। চৈতন্য চরিতামৃতটা যারা পড়ে নাই, চৈতন্য ভাগবত যারা পড়ে নাই, কলিহত জীব বিশেষ করে, তারা গৌর কতটুকু কৃপাময় উপলব্ধি করতে পারবে না। প্রত্যেকটা কলিহত জীবকে চৈতন্য চরিতামৃত এবং চৈতন্য ভাগবত এই দুটো গ্রন্থ অবশ্যই পড়া উচিত। যে চৈতন্য ভাগবতের মাত্র একটি অধ্যায় পড়ে শিশির ঘোষ, যিনি অমিয় নিমাই চরিত্রের লেখক, আমাদের জন্ম হচ্ছে বাংলাদেশের দক্ষিণবঙ্গের যশোর জেলায়, বর্তমানে সেটা মাগুরা জেলা পড়েছে। তদানীন্তন সময় মাগুরাটা যশোরের ভিতরে ছিল। এই শিশির ঘোষ তিনি সনাতন ধর্মের উপরে প্রায় নাস্তিক ছিলেন। খ্রিস্ট কালচারে পড়াশোনা করে তিনি খ্রিস্টান হয়ে যেতে চাচ্ছিলেন। যে অমিয় নিমাই চরিত্রের লেখক, যে অমিয় নিমাই চরিত একটা পূর্ণাঙ্গ গ্রন্থ চৈতন্য মহাপ্রভুর জীবন নিয়ে। শিশির ঘোষ
তিনি খ্রিস্টান হতে চাচ্ছিলেন। তার বড় ভাই নাম হচ্ছে বসন্ত ঘোষ, তাকে চিঠিতে লিখে পাঠালেন যে দাদা তুমি তো বৈষ্ণব, কিন্তু তোমার এই সংস্কৃতি আমার কাছে একটুও বোধগম্য নয়। তোমরা কি তিলক কাটো, তোমরা কি প্রসাদ গ্রহণ করো, আমার কাছে মনে হয় সনাতন ধর্মের মাঝে তেমন কোনো ঐতিহ্য নেই, কোনো কিছুই নেই। কাজে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ধর্ম পরিবর্তন করে আমি খ্রিস্টান হয়ে যাব। এই যে অমিয় নিমাই চরিত্রের লেখকের পূর্ব জীবন চরিত্রের কথা। তখন তার দাদা এই চিঠিটা পেয়ে উত্তরে লিখলেন যে ভাই তুই পাশ্চাত্য সংস্কৃতি নিয়ে পড়াশোনা করেছিস, আমি তোকে তেমন বেশি কিছু জ্ঞান দেব না, তবে তোর নিকটে আমার একটা অনুরোধ, তুই একটু চৈতন্য ভাগবতটা পড়বে, তারপর তুই তোর সিদ্ধান্ত নেবে। চৈতন্য ভাগবতটা পড়বে, তারপর তুই সিদ্ধান্ত নেবে। চৈতন্য ভাগবত এই গ্রন্থটি পড়ার জন্য পরামর্শ দিলেন শিশির ঘোষের জ্যেষ্ঠ ভ্রাতা। অবাক হবেন যে শিশির ঘোষ নাস্তিক ছিল, পরবর্তীতে তার গৌর দর্শন হয়ে গিয়েছিল এবং তিনি গ্রন্থ রচনা করলেন অমিয় নিমাই চরিত। বাংলাদেশে 900 টাকা যার মূল্য গ্রন্থটা, অপূর্ব গ্রন্থ, এত চমৎকারভাবে তিনি লিখেছেন। কিন্তু এই গ্রন্থটা লেখার পিছনে অনেক অনেক তাৎপর্য রয়েছে, এটা আমরা একদিনে ব্যাখ্যা করতে পারবো না। মধুর সেই লীলা। চৈতন্য ভাগবতটা পড়ে তুই সিদ্ধান্ত নিবি তোর জীবনে কি করা উচিত। চিঠিটা যখন শিশির ঘোষের নিকটে পৌঁছল, তিনি চৈতন্য ভাগবতটা কেনার জন্য মনোনীত করলেন। পাশ্চাত্য সংস্কৃতিতে তিনি বড় হয়েছেন, ইংরেজিটাই তার কাছে বেশি গ্রহণীয়। বাংলাকে তিনি ভাবতেন যে এই ভাষাটা ভদ্রলোকের ভাষা নয়। অথচ আজকে সারা বিশ্বে মহাপ্রভুকে জানার জন্য যারা ইংরেজিতে কথা বলে, যাদের ভাষা ইংরেজি, তারা পর্যন্ত আজ বাংলা শিখছে মহাপ্রভুকে জানার জন্য। এটাই তো আমাদের বাঙালির সবচেয়ে বড় গর্বের, বাঙালির সবচেয়ে বড় পাওয়া। কারণ এর আগে যত অবতার এসেছেন, ভগবান যতবার এসেছেন, কখনো বাঙালি গড়ে তিনি আবির্ভূত হন না। কৃষ্ণও কিন্তু বাঙালি নন, এটা তো নিশ্চয়ই আপনারা জানেন। তার আবির্ভাব স্থান হচ্ছে উত্তরপ্রদেশে, তিনি বাঙালি নন। কৃষ্ণ কিন্তু আমাদের বাংলা ভাষায় কথা বলতেন না। একমাত্র যে ভগবান বাঙালি গড়ে আসলেন তিনি হলেন আমার মহাপ্রভু। আর কেউ বাংলা ভাষায় বাংলাকে হৃদয়ে লালন করে আসেন নাই। আজকে সেই মহাপ্রভুকে জানার জন্য বিশ্ববাসী, যাদের বাংলা ভাষা কখনো মর্যাদা ছিল না, বাংলা ভাষাকে যারা হীনভাবে দেখত, আজকে সেই বিশ্বের প্রায় দেশগুলোতে ইংরেজি ভাষাভাষী যারা, তারা বাংলাকে রিসার্চ করছে, বাংলাকে জানার চেষ্টা করছে কেবলমাত্র গৌরাঙ্গকে জানার জন্য। আর আমাদের জন্মসূত্রেই মাতৃভাষাটা হচ্ছে বাংলা। কাজেই মহাপ্রভুর সঙ্গে আমাদের হৃদয়ের ভাব বিনিময়টা খুব সহজে হয়ে যায়। অন্য ভাষার যারা, তারা যতই চেষ্টা করুক বাংলা শিখার জন্য, এত গভীরভাবে তারা বাংলাকে আয়ত্ত করতে পারবে না। আমাদের রক্তের সঙ্গে বাংলার সংস্কৃতি মিশে আছে, বাংলার আবেগ মিশে আছে। গৌরহরির সঙ্গে আমাদের একটা রক্তের সম্পর্ক বলা যায়, গৌরহরির সঙ্গে আমাদের একটা ভাবের সম্পর্ক মনে হয়। এই জন্যই তো আমরা কলিগত যে, বিশেষ করে শ্রীহট্টবাসী, সিলেটবাসী, আমরা অতীব সৌভাগ্যবান। বাঙালি আমরা অতীব সৌভাগ্যবান। বাঙালির হিয়াকে মথিয়া, নিমাই ধরেছে কায়া, কি সুন্দর কবিতা লিখেছেন মহাপ্রভুকে নিয়ে। বাঙালির হিয়াকে মন্থন করেন স্বয়ং ভগবান নিমাই রূপে দেহ ধারণ করে এসেছেন। সেই শিশির ঘোষ যিনি অমিয় নিমাই চরিত গ্রন্থ রচনা করলেন, তিনি যখন তার ভাইয়ের নিকট থেকে চিঠিটা পেলেন যে তিনি চৈতন্য ভাগবতটা পড়বেন, চৈতন্য ভাগবতটা পড়ার পরে সিদ্ধান্ত নেবেন তিনি খ্রিস্টান হবেন কিনা। এবার
তিনি ভাবলেন কত বই তো পড়েছি জীবনে, না হয় এটাও একটু পড়ে নিই, দেখি কি আছে লেখা। চৈতন্য ভাগবত এমন একটা গ্রন্থ। চৈতন্য ভাগবত হচ্ছে বৈষ্ণব জগতে পদার্পণের প্রথম এবং প্রারম্ভিক আচরণ এবং প্রেম লাভের একটা সোপান। এত চমৎকার গ্রন্থ চৈতন্য ভাগবত। আজকে কবিরাজ গোস্বামী পাদ যে চৈতন্য চরিতামৃত লিখেছেন, তিনি সর্বাগ্রে চৈতন্য ভাগবতের প্রণেতা বৃন্দাবন দাস ঠাকুরের চরণে প্রণাম দিয়েছেন। কারণ বৃন্দাবন দাস ঠাকুর যে চৈতন্য ভাগবত লিখেছেন, সেই বৃন্দাবন দাস ঠাকুরকে বলা হয় তিনি হলেন ব্যাসদেব। ব্যাসদেবেই কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসী আসলেন বৃন্দাবন দাস ঠাকুর হয়ে। আরও সৌভাগ্যের কথা, এই বৃন্দাবন দাস ঠাকুরের মায়ের বাড়ি মানে বৃন্দাবন দাস ঠাকুরের মাতৃনিবাস এবং পৈতৃক নিবাস আমাদের সিলেটে। কারণ শ্রীবাস পণ্ডিত যিনি, শ্রীবাস পণ্ডিতের যে বংশ, এই বংশেই বৃন্দাবন দাস ঠাকুরের জন্ম। কাজেই বৃন্দাবন দাস ঠাকুর স্বয়ং নিত্যানন্দ প্রভুর অশেষ বিশেষ কৃপা পাত্র এবং এই ব্যাসদেবেই বৃন্দাবন দাস রূপে কলিযুগে আবির্ভূত হলেন। সেই চৈতন্য ভাগবত পড়ার জন্য জ্যেষ্ঠ ভ্রাতা তাকে আদেশ দিলেন। কারণ তার বড় ভাই বৈষ্ণব, তিনি গৌর অনুগত প্রাণ। আপনি অবাক হবেন, শিশির ঘোষের সঙ্গে আরেকজন ভাই ছিল, তারা উভয়ই চেয়েছিল যে কৃষ্ণ ধর্মে দীক্ষিত হতে। পরামর্শ পেয়ে চৈতন্য ভাগবতটা যখন তিনি কিনে নিয়ে গেলেন, রাত্রিবেলা চৈতন্য ভাগবতটাকে তিনি খুললেন পড়ার জন্য। আর বসন্ত ঘোষ চিঠিতে আরেকটি কথা লিখেছিলেন, দেখ ভাই, আমি তোকে আরেকটা পরামর্শ দিচ্ছি। এই ঘটনা, যে ঘটনার সময়ের কথা বলছি, অমিয় নিমাই চরিত গ্রন্থ রচনার অনেক 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 পূর্বের কথা। তখন ভক্তি কি, বৈরাগ্য কি, গৌর কি, এই বিষয়ে বিন্দু মাত্র শিশির ঘোষের কোনো ধারণাই ছিল না। দেখুন কখন কাকে কৃপা করে ভগবান, কাকে উদ্ধারিবে প্রভু আছে তার মনে, প্রভুর মনের কথা প্রভু ছাড়া অন্য নাহি জানে। কখন যে কার হৃদয় পরিবর্তন হয়ে যায় কেউ সেটা বলতে পারে না। কার মাধ্যমে যে কার হৃদয়ে পরিবর্তন হয় সেটাও বলা যায় না। পুরো একটা নাস্তিক, যে ঈশ্বরকে বিশ্বাস করে না, যে সনাতন সংস্কৃতিকে ভালোবাসে না, পরবর্তীতে তিনি চৈতন্য মহাপ্রভুর জীবনী নিয়ে গ্রন্থ রচনা করলেন। কিভাবে স্বয়ং মহাপ্রভু তাকে দর্শন দিয়েছিলেন ভাবা যায়, কল্পনা করা যায়। সকল কিছু ছেড়ে বৈরাগ্য জীবন নিয়ে চলে গিয়েছিলেন যশোর ছেড়ে। তিনি মূলত প্রথমে কলকাতা থেকেই পড়াশোনা করতেন। তাই তার ভাই চিঠিতে আরেকটি কথা লিখেছিলেন, ভাই জীবনে তো অনেক জায়গায় ঘুরেছিস, আমি তোর জ্যেষ্ঠ ভ্রাতা রূপে তোকে একটা অনুরোধ করব। নবদ্বীপ ধামে একটা গ্রামের নাম বলে দিলেন, একেবারে অজপাড়া, তেমন যোগাযোগ ব্যবস্থা ভালো নয়। ওই জায়গায় গিয়ে দেখবে একজন বৈষ্ণব রয়েছেন, একটি বার তাকে দর্শন করে আসবি, তাকে প্রণাম দিয়ে আসবি, আর চৈতন্য ভাগবতটা একবার পড়বি। তারপর তুই সিদ্ধান্ত নিবি বৈষ্ণবতা কি, তারপর তুই সিদ্ধান্ত নিবি সনাতন সংস্কৃতি কি। যদি তোর ইচ্ছে হয় কৃষ্ণ ধর্মে চলে যেতে, তাতে আমার কোনো বাধা থাকবে না। শিশির ঘোষ সাধারণ কেউ নয়, এত বড় একজন পাণ্ডিত্যের অধিকারী, পাশ্চাত্য সংস্কৃতিতে জীবন পরিচালনা করেছেন। এত পাণ্ডিত্য তার, জ্ঞান তার, এটা তো তিনি বুঝেন। জ্যেষ্ঠ ভাই, তাকে মর্যাদা দেওয়া উচিত, তার বাক্যকে প্রতিপালন করা উচিত। তাই ভাবছে বড় ভাই যেহেতু একটা অনুরোধ করেছে, অন্তত তার কথার কিছুটা হলেও মূল্য দেওয়া দরকার।
তাই চৈতন্য ভাগবতটা তিনি কিনে আনলেন, রাত্রিবেলা পড়বেন। কিন্তু চিঠির যে বাকি অংশে লেখা, ওই নবদ্বীপে একজন মহাত্মাকে দর্শন করতে যাওয়ার জন্য তিনি ভাবলেন তাহলে উনাকে দর্শন করে এসেই চৈতন্য ভাগবতটা আমি পড়ব। পরদিন কলকাতা থেকে তিনি বেরিয়ে গেলেন নবদ্বীপের উদ্দেশ্যে। একেবারে অজপাড়া কৃষ্ণ ভজন সাধনে যারা মনোরথী, ওরা নির্জনটাকেই বেশি পছন্দ করে, নিস্তব্ধতাটাকেই বেশি পছন্দ করে। ভজন মার্গে সাধন মার্গে যারা এগিয়ে যায়, একজন বৈষ্ণব যিনি বসে বসে গৌর গুণ কথা বলেন, কৃষ্ণ গুণ কথা বলেন, তাকে দর্শন করার জন্য গিয়েছেন বহু কষ্টে। যোগাযোগ ব্যবস্থাও তো তখন আর এত ভালো ছিল না। তদানীন্তন সময়ে তিনি গেলেন, তার ভাই বলে দিয়েছিলেন চিঠিতে, তুই তাকে প্রণাম দিয়ে বলবি জয় গৌর, এই কথাটা শুধু বলবি। দূর থেকে একটি ছোট্ট ভজন কুটির, সেটাও খড় দিয়ে নির্মিত। প্রেম ভক্তি প্রদায়িনী শ্রীমতী তুলসী মহারানীর একটি টব রয়েছে, পাশে বসে তিনি হরিনাম করছেন। দূর থেকে গিয়ে প্রণাম দিয়ে বলছেন জয় গৌর। জীবনে কোনোদিন গৌর নামটি শিশির ঘোষের মুখ দিয়ে বের হয়নি। নরোত্তম দাস ঠাকুর বললেন গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বহিবে নীর। গৌরাঙ্গ এই যে নামটা, এই নামের মাঝে এত প্রেম রয়েছে। গৌরাঙ্গের শরীরটা প্রেমের দ্বারা তৈরি। কেউ যদি অন্তর থেকে একবার গৌর বলতে পারে, সর্বাঙ্গে তার পুলক হয়ে যায়, হৃদয় আন্দোলিত হয়ে যায়। দূর থেকে বলছেন জয় গৌর। যে বৈষ্ণব ঠাকুর কৃষ্ণ নামে বিভোর ছিলেন, তিনি অবাক হয়ে বললেন কে গো তুমি? হ্যাঁ, কে গো তুমি পরম বান্ধব আমার? হ্যাঁ, তুমি আমার ইষ্টদেবের নাম উচ্চারণ করলে গৌরাঙ্গ বলে, গৌর হরি বলে, কে তুমি? তুমি আমার প্রাণের স্পন্দন যিনি, তার নাম তুমি উচ্চারণ করলে। একবার কৃপা করে বলো